হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আজকে আমি আবারও তোমাদের জন্য কিছু অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কগুলো আমরা পরীক্ষায় দেখতে পাই। সামনে অনেকগুলো পরীক্ষা আছে, তো দেখো তোমাদের অনেকটা হেল্পফুল হবে। আজকের অঙ্ক কী আছে? রমেনবাবু তার মোট সঞ্চয় 84,000 টাকার 60% টাকা 4% ও বাকি টাকা 5% হারে সরল সুদে 3 বছরের জন্য ব্যাংকে জমা দিয়েছেন। তাহলে গল্পটা বোঝো আগে। গল্পটা বলছে যে একটা রমেন বাবু, একটা লোক আছে রমেন, ঠিক আছে। তিনি 84,000 টাকা 60%, মানে 84,000 টাকার 60% টাকা রেখেছে 4%, ঠিক আছে। আর বাকি যেটা টাকা থাকলো সেটা রেখেছে 5% হারে 3 বছরের জন্য, ঠিক আছে, ব্যাংকে জমা দিয়েছেন। আর ব্যাংকের যখন মেয়াদটা পূরণ হয়ে যাবে, অর্থাৎ 3 বছর যখন পূর্ণ হয়ে যাবে মেয়াদ শেষে, তিনি কত টাকা সুদ পাবেন সেটা আমাদের বলতে হবে। সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বের করি। কী করে বের করবো? আর 84,000 টাকার 60%, তাহলে 84,000 টাকার 60%, 84,000 টাকার 60% কত টাকা হয় দেখে নিই। 60% 00 কেটে গেল। উপরে উপরে কাটাকাটি হয় না, উপরে উপরে গুণ হয়। 00 ঠিক আছে। 4 6 24 4, হাতে থাকলো 2, 8 6 48, 2 50, ঠিক আছে। 50,400 টাকা। এই টাকাটা কত? এই টাকাটা রাখবে 4% হারে। আর বাকি যেটা টাকা থাকলো, ঠিক আছে, বাকি কত টাকা থাকছে? 84,000 থেকে যে টাকাটা 4% রাখলো সেই টাকাটা আমরা বিয়োগ করে দিই, তাহলে কত পাই? 0 0, 40 থেকে 4 বাদ দিলে 36 হয়ে যায়, ঠিক আছে। 8 থেকে 5 গেলে 3, তাহলে 33,600 টাকা। তাহলে এই 33,600 টাকা কত টাকা পার্সেন্ট হারে রাখবে? 5%, ঠিক আছে, 5%। চলো তাহলে করি। আচ্ছা, 50,400 টাকা 4%, আর 33,600 টাকা 5%। তাহলে 50,400 টাকার মোট সুদ কত হবে? মোট সুদের সূত্র কি আমাদের বলছে? মোট সুদের সূত্র হচ্ছে পি, আসলে পি এটা, ঠিক আছে। তারপরে থাকবে আর হচ্ছে কত? 4, কত বছরের জন্য? 3 বছরের জন্য, 3 বছরের জন্য বাই 100, ঠিক আছে। চলো তারপরে প্লাস দিব, কারণ মোট সুদ চাইছে। এটা হয়ে যাচ্ছে 60% টাকা, আর বাকি যেটা টাকা থাকছে সেটা হচ্ছে কত? 33,600। এই টাকাটা কত পার্সেন্ট? 5% হারে, 5%। কত বছরের জন্য? 3 বছরের জন্য, ঠিক আছে। চলো এটাও কাটাকাটি 0 কেটে গেল, ঠিক আছে। বাকি এমনি থাকছে। এবার দেখো, এত বড় হিসাব ক্যালকুলেশন করতে গেলে একটু সময় লাগবে, কিন্তু আমরা ক্যালকুলেশন অতটা করতে যাব না। কি দেখব? আমরা ইউনিট ডিজিট মেথড প্রয়োগ করব। ইউনিট ডিজিট মেথড প্রয়োগ করার জন্য কি জানতে হয় আমাদের? কি দেখতে হয়? সবার আগে দেখতে হবে আমাদের অপশানগুলোকে দেখি তো। অপশানগুলোতে কি দেখব? অপশানগুলোতে দেখব যে অপশানগুলোর যে লাস্ট ডিজিটটা, ঠিক আছে, সেটা আলাদা আলাদা আছে। তো অপশান এ দেখো, অপশান এ আছে 0 লাস্টে। অপশান বি এ দেখো, লাস্টে আছে 8। অপশান সি এ দেখো, লাস্টে আছে 5। অপশান ডি এ দেখো, লাস্টে আছে 7, ঠিক আছে। তাহলে মিলছে না, আলাদা আলাদা সব জায়গায় আছে, ঠিক আছে, লাস্ট ডিজিটগুলো মিলছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এই ইউনিট ডিজিটটা প্রয়োগ করতে পারি। তাহলে ইউনিট ডিজিট প্রয়োগ করে আমরা সমাধানটা করব। এতটা গুণ করতে যাব না, ঠিক আছে। 504কে 4 3 12 দিয়ে গুণ করতে যাব না, বা 336কে 15 দিয়ে গুণ করতে যাব না, ঠিক আছে। চলো দেখো, 4 3 12, লাস্ট ডিজিট হয় 12 2, ঠিক আছে। 2 4 8, লাস্ট ডিজিট থাকবে 8, ঠিক আছে। এটা সমাধান করি গোটাটাই। 3 5 15, লাস্ট ডিজিট হচ্ছে 5। 5 6 30, তাহলে লাস্ট ডিজিট হচ্ছে 30-এর 0, তাহলে কত হলো? 8। যেই অপশানে লাস্ট ডিজিট হবে 8, সেটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখি কোনটাতে আছে লাস্ট ডিজিট। অপশান বি এ আছে। অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর।
তাহলে এইভাবে আমরা কিন্তু সহজেই অঙ্ক করে নিতে পারি, নাহলে এখানে ক্যালকুলেশন করতে হয়তো একটু সমস্যা হতে পারতো। চলো তাহলে এবার পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক কী বলছে যে একটি কারখানায় 21 জন শ্রমিকের দৈনিক বেতন, ঠিক আছে, 321 টাকা, 17 জন শ্রমিকের দৈনিক বেতন 362 টাকা ও 12 জন শ্রমিকের দৈনিক বেতন 392 টাকা। কারখানায় দৈনিক শ্রমিক খরচ কত টাকা? ঠিক আছে, প্রশ্নটা খুব একটা জটিল নয়, কিন্তু ক্যালকুলেশনটা খুব জটিল একটা। ঠিক আছে, এতগুলো ক্যালকুলেশন করাতে আমাদের কিছুটা সময় লাগে, তাহলে সেই সময়টা যাতে না লাগে সেটার জন্য আমরা ইউনিট ডিজিট মেথড প্রয়োগ করতে পারি। তাহলে ইউনিট ডিজিট মেথড প্রয়োগ করতে গেলে আমাদের কি দেখতে হবে? আমাদের দেখতে হবে লাস্ট ডিজিটগুলো। অপশান এ দেখো লাস্ট ডিজিট হচ্ছে 0, অপশান বি দেখো লাস্ট ডিজিট হচ্ছে 8, অপশান সি দেখো লাস্ট ডিজিট হচ্ছে 9, অপশান ডি লাস্ট ডিজিট হচ্ছে 7। তাহলে কোথাও মিলছে না লাস্ট ডিজিট, তাহলে এখানে আমরা ইউনিট ডিজিট প্রয়োগ করতে পারবো। চলো তাহলে করে দেখি। দেখো তাহলে 21 জন শ্রমিকের বেতন কত? 21 জন শ্রমিকের বেতন হচ্ছে 321 টাকা, 321। তারপর 17 জন শ্রমিকের যোগ করে দেব। 17 জনের কত? 362, ঠিক আছে, 362। আরেকজন ছিল 12 জন, প্লাস দিয়ে দিলাম, ঠিক আছে, প্লাস দিয়ে দিলাম 12 জন শ্রমিকের 392 টাকা। তাহলে 12 জন শ্রমিকের 392 টাকা, ঠিক আছে, 12 জন শ্রমিকের 392 টাকা। 392 টাকা। আচ্ছা, এইবার তাহলে এখানে এই অঙ্কটাকে করব। দেখি তাহলে পরে 1 1 1 লাস্ট ডিজিট 1 প্লাস লাস্ট ডিজিট 6 আর 2, 7 আর 2, 7 দুগুণে 14, 14 4 লাস্ট ডিজিট হচ্ছে 4, প্লাস 2 দুগুণে 4 লাস্ট ডিজিট হচ্ছে 4। তাহলে কত? 4 4 8 8 আর কি 9। তাহলে যে অপশানে যেটা লাস্ট ডিজিট হবে 9 সেটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। দেখো তাহলে কোনটাতে আছে? লাস্ট আছে অপশান সি 17599, ঠিক আছে, তাহলে অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে আমরা খুব সহজে করে নিতে পারলাম, নাহলে এগুলোকে গুণ করে তারপরে প্লাস করা আমাদের অনেকটা সময় লেগে যেত। ঠিক আছে, চলো তারপরে নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কী বলছে? নেক্সট অঙ্ক এক দোকানদার 12 টাকার 18টি, 25 টাকার 16টি ও 34 টাকার 22টি খাতা কিনেছেন। যদি সেগুলি বিক্রি করে 17 টাকা লাভ করেন তাহলে বিক্রয় মূল্য কত টাকা? ঠিক আছে, অঙ্কটা পাওয়া যাবে না এরকম নয়, অঙ্কটা পাওয়া যাবে, কিন্তু আমরা যদি বেসিক নিয়মে করতে যাই ক্যালকুলেশন ছাড়া কোনো উপায় নাই। ক্যালকুলেশন না করলে আমরা এই অঙ্কটা করতে পারছি না। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন ছাড়াও অঙ্ক তো করা যায় ইউনিট ডিজিট মেথড প্রয়োগ করে। ঠিক আছে, একটাই উপায় আছে, সেটা হচ্ছে ইউনিট ডিজিট মেথড প্রয়োগ করা। ক্যালকুলেশন ছাড়া যদি আমরা অঙ্ক করতে চাই তাহলে আমাদের ইউনিট ডিজিট প্রয়োগ করতে হবে। ঠিক আছে, দেখো লাস্ট ডিজিট 0, লাস্ট ডিজিট 1, লাস্ট ডিজিট 4, লাস্ট ডিজিট 2, তাহলে এখানে আমাদের ইউনিট ডিজিট প্রয়োগ করা যাবে। চলো করে দেখি, তাহলে করে দেখি। বারোটা হচ্ছে 18 টাকা দামের, 12 টাকার হচ্ছে 18টা, প্লাস 25 টাকার 16টা, আর 34 টাকার 22টা। ঠিক আছে, এইবার আমরা এগুলোকে ক্যালকুলেশন করব। 8 দুগুণে 16 লাস্টে 6, প্লাস 5 6 30 লাস্টে 0, প্লাস 4 দুগুণে 8 লাস্টে 8। তাহলে 8 আর 6 যোগ করে কত হয়? 14। তাহলে লাস্ট ডিজিট হচ্ছে 4। তাহলে 4 কোথায় আছে? অপশান সি 4।
এইভাবে আমরা খুব সহজেই কত সহজে অঙ্কটা করে নিতে পারলাম। এই হচ্ছে আমাদের ইউনিট ডিজিট মেথড প্রয়োগের সহজভাবে অঙ্ক করা। ঠিক আছে, তাহলে তোমরা পরীক্ষায় এইভাবেই করে আসবে, এইভাবে তোমাদের খুব কম সময় হবে এবং উত্তর সঠিক থাকবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা খবর বলে রাখি যে আমি দীর্ঘদিন ধরে প্রায় বছর 2-1 ধরে আমি অফলাইনে কিন্তু পড়াই। তোমাদের যদি অফলাইনে পড়ার ইচ্ছে থাকে, ঠিক আছে, বিশেষ করে করণডিঘি সংলগ্ন এলাকায়, তাহলে আমার সাথে যোগাযোগ করে তোমরা আমার কাছে পড়তে পারো। ঠিক আছে, অনলাইন অফলাইন দুইটা মোড়েই পড়াই আমি। তাহলে আমার সাথে যদি অফলাইনে পড়তে চাও তাহলে তোমাদের কী করতে হবে, 8116762458 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ঠিক আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করিও। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেজ করি, হোয়াটসঅ্যাপ করি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো।